মানে আমি মনে করি যে রাজনৈতিকভাবে পরিকল্পনা নেওয়ার যে বিষয়, সেখানে হয়তো আমাদের কিছুটা ঘাটতি ছিল। আমরা আসলে ঢাকা শহরমুখী যে এত বড় আন্দোলন এরা করতে যাচ্ছে, সেটার বিষয়ে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না রাজনৈতিকভাবে, আমি মনে করি। আমাদের এর আগে ঢাকা শহর ভিত্তিক আন্দোলন যখন হয়েছে, হেফাজতের আন্দোলন হয়েছে, তারপরে 14 সালে জ্বালাও পোড়াও আন্দোলন হলো সারা দেশে। ঢাকা শহর কিন্তু আমরা তখন শক্তিশালী রাখতে পেরেছি, এবং সেটার কারণে কিন্তু সরকার এবার তারা কিন্তু পরিকল্পিতভাবে ঢাকাতে সবচেয়ে বেশি আন্দোলনটা করেছে। বললাম না, 7.5 লক্ষ জঙ্গি ঢাকাতে ঢোকানো হয়েছে অস্ত্র-শস্ত্র দিয়ে। তার উপরে আপনার ঢাকা শহরে কিন্তু chaotic সিচুয়েশন করা কিন্তু কোনো বিষয় নয়। 2-3 লাখ লোক লাগবে। 2-3 লাখ লোককে যদি মানে 1-2 হাজার অস্ত্র দেয়া হয়, আর বেশি পয়সা লাগে না। 50-60 কোটি টাকা যে সমস্ত আমাদের বস্তি এলাকাগুলো আছে, যেমন মোহাম্মদপুরে জেনেভা কলোনি, সেখান থেকে প্রতিনিয়ত গণভবনমুখী বিহারীরা আক্রমণ করছিল। সেখানে কিন্তু সেখানে তাদেরকে গিয়ে বোঝানো হয়েছে আমেরিকায় নিয়ে যাওয়া হবে তাদেরকে। তাদেরকে উত্তেজিত করা হয়েছে, পয়সা দেওয়া হয়েছে। আমি তো মনে করি রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা হয়েছে ঢাকা শহরে যুদ্ধ করার জন্য। আমি তো নিজের কানে শুনেছি, মানে পঞ্চগড় থেকে, সাতক্ষীরা থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, তারপর নেত্রকোনা থেকে, পিরোজপুর থেকে, নানান জায়গা থেকে ঢাকা শহরে স্পেসিফিক লোক ঢোকানো হয়েছে। তারা কারা? এটার পেছনে তো বিনিয়োগ হয়েছে, মাস্টার মাইন্ডরা তো এটার পেছনে বিনিয়োগ করেছে। তো সুতরাং সাংগঠনিকভাবে কিন্তু আমার সেই অর্থে কিন্তু ক্যাডার বাহিনী নেই আওয়ামী লীগের, যতই অপপ্রচার হোক না কেন। হেলমেট বাহিনী বলা হয়, এই বাহিনী বলা হয়, ওই বাহিনী বলা হয়। আওয়ামী লীগের কিন্তু সেই ধরনের ওই জঙ্গি লালনের বা ক্যাডার রাজনীতি করার কিন্তু প্র্যাকটিস নেই। আমি বলবো সেটা প্রয়োজন ছিল এবং ভবিষ্যতে আছে। ক্যাডার বলতে হচ্ছে পার্টির সংগঠক, শক্তিশালী সংগঠক এমনভাবে তৈরি করতে হবে যারা সাংগঠনিক কাজের যে সমস্ত বিষয়ে আমার শক্তি প্রয়োগের বিষয় আছে সেখানের জন্য প্রস্তুত থাকবে, আবার নীতি নির্ধারণী পর্যায়ে যারা মেধার বাস্তবায়ন করবে সেখানেও থাকতে হবে। আমার 2 জায়গাতে থাকতে হবে, এবং সেভাবে কিন্তু আওয়ামী লীগ পরিচালিত হয়েছে পূর্বে। যেটা হয়েছে যে 15 বছর সরকারে থাকার কারণে শক্তি প্রদর্শনের জায়গায় আওয়ামী লীগ কিন্তু মানুষের কল্যাণে, জনগণের কল্যাণের জন্য কিন্তু আওয়ামী লীগ সেই ক্যাডার রাজনীতিটা করেনি। কিন্তু যারা করেছে তারা আজকে এখন আমাদের বিরুদ্ধে ফল পেয়েছে, তাদের পক্ষে আমাদের বিরুদ্ধে ফল পেয়েছে। আর যে একতরফা নির্বাচনের পথে যাচ্ছে দেশ, আওয়ামী লীগের ভূমিকা কি হবে? এই নির্বাচন যদি হয়ে থাকে কোথাও গ্রহণযোগ্য হবে না, কোথাও গ্রহণযোগ্য হবে না। 2014 সালে বিএনপি জামাত নির্বাচন বর্জন করেছিল, যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেছে। আমাকে তো বর্জন করার অধিকার দেওয়া হচ্ছে না, আমি তো নিষিদ্ধ। তো সুতরাং নিষিদ্ধ করে আমাকে বাইরে রাখবেন, এটার চেয়ে বড় দৈন্যতা এবং দুর্বলতা তো আর নেই। তো এই নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে সেই সরকারের কোনো স্থায়িত্ব থাকবে বলে আমি মনে করি না। আপনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের একজন, এবং ছিলাম আপনি ছিলাম আপনি আমি সাবেক, আমি বর্তমানে। আপনি এখন এখানে বললেন যে আপনাদের রাজনৈতিক কর্মসূচি সমূহ ষড়যন্ত্রমূলকভাবে প্রত্যাহার করানো হয়েছে। আমাদের সাথে আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন এই কর্মসূচি প্রত্যাহারের পেছনে সেনাবাহিনী প্রধানের ষড়যন্ত্র জড়িত ছিল। আপনি কিভাবে দেখেন? আমি আসলে কোন বাহিনী প্রধানের একক ষড়যন্ত্রের কথা এখানে আমি বলতে পারবো না, কারণ আমি অত বেশি জানি না। তবে আমি মনে করি যে অনেকেরই কিন্তু সুপারিশ ছিল আওয়ামী লীগকে মাঠ থেকে তুলে নেওয়ার জন্য। তো সেটা আমি বলবো একটা কম্বাইন্ড এফার্ট। হয়তোবা সেনাপ্রধান গুড ফেইথে বলেছেন, ব্যাড ফেইথেই যে বলেছেন এটা আমি কিভাবে বলতে পারি, বা গুড ফেইথে যে বলেছেন যে রক্তক্ষয় যেন আর না হয়, হয়তোবা সেই উদ্দেশ্যে বলেছেন। শুরু থেকে আন্দোলনকে আপনি গুরুত্ব দেন নাই, শুরু থেকে আন্দোলনটাকে আপনি গুরুত্ব দেন। আমি বলবো গুরুত্ব দেওয়ার চাইতে এই আন্দোলনে তো আমাদের অনেকের সমর্থন ছিল। কোটা বিরোধী আন্দোলনে তো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের, ছাত্রলীগের নেতাকর্মীদের কি সমর্থন ছিল না? যে আন্দোলনের পক্ষে আমার অবস্থান, সে আমি আন্দোলনকে কেন নস্যাৎ করতে যাব? এটা তো একটা মানে মানে বস্তুত দৃষ্টিতে এটা ভালো আন্দোলন ছিল। স্বাভাবিকভাবেই তো আমাদের অনেকের মধ্যে, আওয়ামী লীগের সবাই তো আর মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পায় না, বা মুক্তিযুদ্ধের কোটায় চাকরি পাওয়াটা তো আসলে হয় না। আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা, তাদের কিন্তু ইচ্ছা ছিল না যে আমার সন্তানটার একটা চাকরি হোক? তারা মনে করে মুক্তিযোদ্ধারা তো আমাদের তাদেরকে যথেষ্ট দিয়েছেন, তাদের সন্তানদেরকে দিয়েছেন, এখন তাদের নাতিদের ক্ষেত্রে যদি এই দেয়ার কথাটা আবারও আসে, তারাও তো ক্ষুব্ধ হচ্ছেন না? ওটার বিরুদ্ধে তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও তো ছিল। তো স্বাভাবিকভাবে সেটা তারা প্রতিহত করতে চাবে না, এবং তারা এমন একটা ইস্যুকে নিয়েছে যেখানে আওয়ামী লীগের সমর্থন ছিল যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় থাকে। এখানে একটা পর্যায়ে আপনি সহ যে মন্ত্রীরা আলোচনার যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আপনাদের পদত্যাগের দাবি উঠেছিল। ওই সময় যদি আপনারা প্রত্যাগ করতেন বা পদত্যাগ করানো হতো, তখন কি কোনো গুণগত পরিবর্তন আসতো? পদত্যাগ করার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম, পদত্যাগ করার জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম। পদত্যাগ ওখানে তৎকালীন সেই পরিস্থিতিতে পদত্যাগ করাটা কোনো বিষয়ই না। কিন্তু এরা তো পদত্যাগের যে 9 দফা দাবিটা দিয়েছে, সেই 9 দফা দাবি অনুযায়ী যদি আমরা পদত্যাগ করতাম, এখন সিনারিও প্ল্যানিংটা কি হতে পারে সেটা আসলে আমি এখানে বলতে পারছি না।
সেটা কি পরিবর্তন হতো কিনা পরিস্থিতি, আমি সেই বিষয়ে মন্তব্য করছি না। তবে ইতিমধ্যেই তাদের যোদ্ধারা কিন্তু ঢাকা শহরে অবস্থান করছিল। তারা পদত্যাগের পাশাপাশি এমন কিছু দাবি করছিল যেগুলো আসলে সে অবস্থায় বাস্তবায়ন করা সম্ভব ছিল না। পদত্যাগ তো সহজ বিষয়, একজন মন্ত্রিত্ব তো কোনো চাকরি না, আজকে আছে কালকে নাই। সরকারের একজন পিয়নেরও চাকরি নেওয়ার ক্ষমতা মন্ত্রীর নেই, এটা হচ্ছে বাস্তবতা। আমাদের যে সরকারি কর্মচারী আইন অনুসারে একজন, আমার যে সরকারি ড্রাইভার ছিল, সে যদি সময় মতো না আসতো তাকেও কিছু বলার ক্ষমতা আমার ছিল না, এটা হচ্ছে বাস্তবতা। তবে যে সমস্ত বিষয় সেখানে আনা হয়েছিল, সামনে আনা হয়েছিল, যে সরকারকে দায় স্বীকার করতে হবে যে এই হত্যাযজ্ঞগুলো সরকারের নির্দেশে হয়েছে, এই ধরনের কিছু শব্দ চয়ন ছিল, সেগুলো তো দায় স্বীকার করা মানেই তো হচ্ছে সরকার বিচারের আগেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। বিচার বিভাগীয় একটি কমিশন গঠন করলো, তাকে কোনো কাজই করতে দেওয়া হলো না। তো ভিতরে এবং বাইরে চারিদিক থেকেই ষড়যন্ত্রটা ছিল, এবং এটার পেছনে যে অর্থ বিনিয়োগ ছিল, আপনি এখন বলছেন যে আওয়ামী লীগেরও তো অর্থ ছিল, আওয়ামী লীগ ব্যয় করলো না কেন? আওয়ামী লীগ দলীয়ভাবে অর্থ উত্তোলন করে, দলীয়ভাবে আন্দোলন সংগ্রামের জন্য সেভাবে অর্থ খরচ করে, এইটা কিন্তু আমরা আওয়ামী লীগের প্র্যাকটিস হিসেবে আমরা দেখি না। আমরা আমাদের যে সমস্ত কাউন্সিল হয় বা সভা সমাবেশগুলো, সেখানে আমাদের অর্থ ব্যয় হতো। সরকারি দল এসব ক্ষেত্রে অর্থ ব্যয় করে, সরকার করে, কিন্তু এটা ওই দলটা করে না। সেইভাবে করে আসলে সরকারের অর্থ ব্যয় করার প্র্যাকটিসটা আমি যতটুকু দেখেছি আওয়ামী লীগের ছিল না। এবং মানে সরকারের অর্থ দলের পেছনে খরচ করার প্র্যাকটিসটা আমি অন্তত দেখিনি আর কি, আমি সেটা বলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে, এটা নানা তথ্যে এখন আমরা জানি। আপনাদের নেতাদের কাউকে কিন্তু দেশ থেকে বাধ্য করা হয় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, কিন্তু বলা হয়েছে উনি পালিয়ে গেছেন। আপনারা কিন্তু বাধ্য করা না হলেও আপনারা পালিয়ে গেছেন, এটা তো সত্য। অবশ্যই সত্য, আমরা আত্মরক্ষার্থে আমাদেরকে আত্মগোপনে যেতে হয়েছে, এবং সেটা পরিস্থিতিটার প্রেক্ষাপটটা আপনাকে দেখতে হবে। প্রেক্ষাপটটা কি ছিল? আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এই জঙ্গি গোষ্ঠী কিন্তু ওপেন আর্মস নিয়ে আমাদের সবাইকে আক্রমণ করেছে। তো আপনাকে যদি কেউ অস্ত্র নিয়ে তাক করে সেখানে আপনার পেছনে দৌড়ায়, রাষ্ট্রীয় প্রশাসন লাগিয়ে দেয়, তখন তো আপনার আত্মগোপনে যাওয়ার ছাড়া কোনো উপায় থাকবে না। আত্মগোপনে রাজনীতিবিদরা সময় সময় অতীতেও গিয়েছে, বর্তমানেও গিয়েছে, ভবিষ্যতেও যাবে। আবার সময়ে সময়ে রাজনীতিবিদরা আদালত, বিচার ব্যবস্থার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। বিচার ব্যবস্থা টিকলে আমি আত্মসমর্পণ করব। এখন কি কোনো বিচার আছে? আমি দেখেছি আমার বাবা, তো আমি শৈশব থেকে যেহেতু রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি আমার বাবাকে আত্মগোপনেও যেতে দেখেছি, আত্মসমর্পণ করতেও দেখেছি। দুটোই কিন্তু রাজনীতির অংশ। যখন আমার মধ্যে ন্যূনতম আস্থা থাকবে যে দেশের বিচার ব্যবস্থা কার্যকর, বিচারিক ব্যবস্থা কার্যকর, তৎকালীন ১-১১ কালীন সময়ে সেনা সমর্থিত সরকার যেটা এসেছিল, সেখানে দেশের বিচার ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েনি। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ দায়িত্ব নিয়েছিলেন, একটি শুধুমাত্র মারামারি হয়, লগি বৈঠা, এর মধ্যেই সে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন, যে তার মধ্যে সেই, আমি বলবো, চিন্তার গভীরতাটা ছিল। এবং অ্যালিগেশন অনেক দেওয়া হয়েছে, তখন তার ইন্টারনেট ছিল না, কিন্তু তখন কিন্তু তিনি আত্মসমর্পণের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরত গিয়ে আমার বাবা ঘর থেকে নিজেকে অ্যারেস্ট করিয়েছে, কারণ সে জানে বিচার ব্যবস্থা চলমান, বিচারিক প্রক্রিয়াতে আমাকে দোষী সাব্যস্ত করতে পারবেন, আমার সে আত্মবিশ্বাস আছে। এখন তো বিচার ব্যবস্থাই নেই। তো এই প্রেক্ষিতে এখন আপনার চয়েস হচ্ছে আত্মগোপন, আত্মরক্ষার জন্য আপনি কি আত্মহত্যা করতে যাবেন? এই প্রেক্ষিতে সেইভাবে করে এদের হাতে, এই মবের হাতে নিজেকে সমর্পণ করার তো আত্মহত্যার মতো। আমি যদি আত্মহত্যা করার সিদ্ধান্ত ব্যতি রেখে আমার যদি আত্মগোপনে যাই, সেটার একটা আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে সংগঠিত হওয়ার ক্ষেত্রে সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে। আমাদের সকল নেতাকর্মী যারা এখন আত্মগোপনে আছে, তারা যদি গ্রেফতার হয়ে যেত, আওয়ামী লীগই তো থাকতো না, তাই না? আজকে আমরা আপনার সাথে কথা বলতে পারছি, দলকে সংগঠিত করতে পারছি, সেটা সম্ভব হচ্ছে, ফিরে আসার স্বপ্ন দেখছি, সেটা সম্ভব হচ্ছে আত্মগোপনে যাওয়ার কারণে। কিন্তু সবাই যদি আত্মসমর্পণ করতাম, সেটা আত্মহত্যা হতো এবং সবাইকে হত্যা করা হতো। একসাথে যখন পেয়েছি সবগুলাকে শেষ করে দিই, এটাই তো তাদের পরিকল্পনা ছিল। আপনি এমন একটা প্রবল জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে রাজনীতি করতে হচ্ছে আমাদেরকে, তারা তো আজকে দেখুন, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের, এই যে আমি কালকে খবর পেয়েছি, আমাদের যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক সাহেব, তিনি ডায়াবেটিস আক্রান্ত, তাকে তার ইনসুলিন সেখানে নিতে দেওয়া হয় না। এই অবস্থা তো আমরা তো আগে কখনো দেখিনি। তো বাংলাদেশের বহুল প্রচারিত পলায়নটাকে আপনি আত্মগোপন বলছেন। এই আত্মগোপনরত অবস্থায় আপনার দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, আপনার দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, এবং আপনার বাংলাদেশে যে সংস্কারের নানা কমিটি, যারা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করছে, প্রতিদিন নানা তথ্য দিচ্ছে, সেখানে তারা এমন তথ্য তৈরি করছে, মাইনাস আওয়ামী লীগ, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি তারা প্রেক্ষাপট তৈরি করবে তারা।
এটা কি বলবেন? তারা তো যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই করছে, কিন্তু তাদের মনে রাখতে হবে যা ইচ্ছা তাই করে পার পাওয়া যায় না, প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। আমরা যদি আমাদের 15 বছরের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি ভুল করে থাকি, সেটার হিসাব আমাদেরকে যেমন দিতে হচ্ছে বা দিতে হবে, এদেরও প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। তো সুতরাং আওয়ামী লীগ, আমি যদি বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগের কেউ যদি ভুল করে থাকে নীতি প্রণয়নের ক্ষেত্রে, সেটা আমি ভুল করেছি, আমি সরকারের উচ্চ পর্যায়ে ছিলাম, আমার দলের তৃণমূলের কর্মী তো ভুল করেনি, তার তো কোনো দোষ নেই, তার জীবন জীবিকা কেন কেড়ে নেওয়া হবে? তো এই যে একটা একেবারে সমূলে উৎপাটন করার যে নৃশংস সংস্কৃতি, এই মাদকাসক্ত হাসনাত, চোখ বড় বড় করে আপনি দেখেছেন যে অনেকে তাকে বলছে সে অপ্রকৃতস্থ, অপ্রকৃতস্থ কিছু কিশোর গ্যাং, তারা যেভাবে করে তারা সেনাবাহিনী মানে না, তারা সেনাপ্রধান মানে না, তারা বিচারপতি মানে না, তারা কিছুই মানে না, তারা শুধু মানে তাদের খুনি ইউনুসকে, তাদের গ্যাং লিডার। আমি একটি ভারতীয় মাধ্যমে বলেছি ইউনুস ইজ দ্য নিউ জিন্না। কেন বলেছি? জিন্না কি ছিল? জিন্না ইসলাম ধর্মকে ব্যবহার করে, দিন ইসলামকে ব্যবহার করে ভারত উপমহাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে ডিভাইড করে, তাদের একটা দ্বিজাতি তত্ত্ব দিয়েছিল, তাই না? জিন্না জীবনে কখনো নামাজ পড়তে যায়নি, জিন্না ইসলাম ধর্মেই বিশ্বাস করতেন না, কিন্তু নিজের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সে শুকরের মাংসের স্যান্ডউইচ খেতে খেতে আর উইস্কি খেতে খেতে আর ওয়াইন খেতে খেতে সে কিন্তু এই মহাসর্বনাশী সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি নিজেই তাকে অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেখেছি, রেড ওয়াইন হাতে ঘুরছেন ফিরছেন। আমার চট্টগ্রাম শহরে মানে দেশে থাকলে কখনো ঈদের জামাত মিস দেওয়া হয় না, শুক্রবারের নামাজে জামায়াতে যাওয়া, নামাজ পড়া মিস দেওয়া হয় না। আমি 3টি মসজিদের মোতোয়াল্লি, তো সেখানে আমাদের সেগুলোতে পালাক্রমে নামাজ পড়তে যেতে হতো, কারণ সেখানে উন্নয়ন কার্যক্রমও দেখতে হতো। একটি ছবি কেউ দেখাতে পারবে না বা একজন সাক্ষী কেউ দেখাতে পারবে না ডক্টর ইউনূস কোথাও নামাজ পড়তে দেখেছে। যেই লোক জীবনে কখনো মসজিদে যায়নি, নামাজ পড়েনি, এবং রেড ওয়াইন আর ওই যে সুদের ব্যবসার বিশ্বব্যাপী ধারক এবং বাহক, মানে ধারক বলছি বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের, কারণ প্রত্যেকটা কনফারেন্সে তো সে রেড ওয়াইন নিয়ে ঘুরেছে ফিরেছে, আমরা দেখেছি। এখন সে হচ্ছে তৌহিদি জনতার মহানেতা। কত বড় আপনার এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসি তো টিকবে না। এই হিপোক্রেসি দাঁড়িয়ে আছে একটা মিথ্যার উপরে, মিথ্যা বেশি দিন টিকে না, এবং 6 মাসও যায়নি কিন্তু তার আজকে রেপুটেশন নেই। ডক্টর ইউনূস সাহেবের মেয়ে, তিনি সমকামীদের অধিকারের আন্দোলন করেন, কোনো দুঃখ নেই আমাদের, সেটা করতেই পারেন, তারা আমেরিকাতে থাকেন, মানে উগ্র পশ্চিমা আপনার রাইটস অ্যাক্টিভিস্ট হতে পারে সেটা। তো সেখানে তিনি সমকামীদের অধিকারের আন্দোলনে একাত্ম পোষণকারী তার মেয়ে, আর বাংলাদেশে তিনি তৌহিদি জনতার জিহাদি জঙ্গি কার্যক্রমের ক্রীড়নক। এই দ্বিচারিতা বেশি দিন টেকবে না। এখন তার একটা বেনিফিট আছে, বেনিফিটটা কি? তিনি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন, কোন রকমে বেঁচে থাকলে গাজী আর মরলে শহীদ, তাই না? এই একটা চরম পন্থী পরিস্থিতির দিকে তার বয়সের কারণে তিনি নিজেই আছেন। তিনি এখন গত হলে, তার মৃত্যু হলে এই জঙ্গি গোষ্ঠী তাকে শহীদ ঘোষণা করবে, আর কোন রকমে বেঁচে থাকলে সে গাজী, তাই না? তো এই বেনিফিটটা তার মধ্যে আছে, তার আছে, এবং এই দ্বিচারিতাটার উপর ভিত্তি করে তার সকল রাজনীতি, প্রত্যেকটা কাজের মধ্যে তার প্রতারণা। তো সুতরাং এই প্রতারণামূলক এই গোষ্ঠী বেশি দিন থাকবে না। এরা নিজেরাই তো ঘোষণা দিয়েছে নির্বাচনটা হবে, এবং তাদের যে পার্টি, সেটা তো ঢাকা শহরে কোনো ওয়ার্ডে দাঁড়াতে পারবে না। কোনো ওয়ার্ডে যদি নির্বাচন হয়, আচ্ছা ওয়ার্ডের কথা বাদ দিই, কালকে আপনি ঢাকার ডাকসু নির্বাচন দিন না, ডাকসু নির্বাচনে তো সে তারা হয়ে আসতে পারবে না। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে, আপনি জানেন যে রাশিয়ান রেভলিউশনে বলশেভিক পার্টি খুব মাইনরিটি পার্টি ছিল, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় যে কোনো ভাবেই, পরবর্তীতে তারা বিস্তৃত হয়, জনগণের সমর্থন ছিল। সম্পূর্ণ আনকরা একটি কিশোর গ্যাং কে ব্যবহার করে, জনগণকে বিভ্রান্ত করে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিএনপি, জামাত এবং অন্যান্য সকল রাজনৈতিক শক্তি এক হয়ে, ইউনূস সাহেবের তো তখন সামনে ছিল না, এই যে কয়েকজন কিশোরকে সামনে রেখে উন্মত্ত, উগ্র, মানসিক বিকারগ্রস্ত কর্মকাণ্ডকে সামনে রেখে আমাদের সরকারের এভাবে উৎখাত এবং পতন এবং রাষ্ট্রের সমূহ বিপর্যয় আমরা ডেকে এনেছি। এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আমার মনে হয় সমসাময়িক ইতিহাসে হয়নি।